আগামী বৃহস্পতিবার জামাত ইসলামী দল সহ বিভিন্ন ইসলামী দলগুলো যুগপৎ আন্দোলনের ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে, এই আন্দোলন বা এই কর্মসূচি আগামী নির্বাচন প্রক্রিয়া কিংবা রাজনৈতিক বাস্তবতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের উপর কতটা প্রভাব পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আমি রাবে ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমাদের সাথে এই আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমে এই ডারে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। এরপরে রয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আলোচনাটি শুরু করতে চাই বা রিকোয়েস্ট করব আলোচনাটি এগিয়ে নেওয়ার জন্য প্রথমেই ফয়েজ আহমদ আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, এটা আপনি হয়তো আমি একটু আগে বলছিলাম এবং জানেন যে জামায়াত সহ আরও বেশ কিছু ইসলামিক দল তারা আজকে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন যুগপৎ আন্দোলনের কথা, অর্থাৎ তাদের আন্দোলনের যে দাবি এবং সময় সবটাই মোটামুটি একই রকম বা অভিন্ন বলা চলে। এই বিষয়টা যদি আমি তুলে ধরি, এই বিষয়ের প্রেক্ষিতে দলগুলোর এই যুগপৎ কর্মসূচিকে নির্বাচনী রাজনীতি মাঠে গড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে, অনেক সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই সাথে কেউ কেউ এটাকে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা বোঝাপড়ার আভাস হিসেবেও দেখছেন। আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে একই রকম কর্মসূচি দিয়ে যুগপৎ আন্দোলনের ধারণা বাংলাদেশে নতুন নয়। যুগপৎ আন্দোলন আমরা গত আওয়ামী লীগের সময়ে বিএনপির নেতৃত্বাধীন প্রায় 36টা 35টা বা কোনো কোনো ক্ষেত্রে আরও ছোটো ছোটো সংগঠন মিলে 59টার মতো দলকে যুগপৎ আন্দোলনে সামিল হতে দেখেছি শেখ হাসিনার কর্তৃত্ববাদী ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। এখন সেই বাস্তবতা তো নেই। এখনকার বাস্তবতায় যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা বিভিন্ন বিষয়ে যেই ঐক্যমতগুলি সৃষ্টি ইতিমধ্যে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে কিছু রাজনৈতিক দলের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলি আদায়ের জন্য কয়েকটি দল তাদের অভিন্ন দাবি নিয়ে একরকম যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এটাকে দুভাবে দেখার বিষয় রয়েছে, আপনি যেটা নিজেও মেনশন করছিলেন। প্রথমত আপনাকে বিবেচনা করতে হবে যেই বিষয়গুলি নিয়ে আন্দোলনে এই রাজনৈতিক দলগুলি যাচ্ছে সেই বিষয়গুলি কিন্তু স্পষ্টতই এখনও আলোচনার টেবিলে রয়েছে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলি নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করছেন। সে জায়গায় সরকারের দিক থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন ফ্যাসিলিটেট করছে এই আলোচনাটিকে। এটা একটা দারুণ রাজনৈতিক ব্যাপার। সাধারণত আমাদের এখানে বলা হয় যে রাজপথের আন্দোলনটাকে নিরুৎসাহিত করা হয় এই বিবেচনায় যে পলিটিক্যাল পার্টিগুলি যদি টেবিলে বসে নিজেরা আলাপ করতে পারে সেখানে রাজপথ কেন। রাজপথ খুব সেকেন্ডারি ব্যাপার, যে আমরা যদি প্রাথমিক আলোচনায় ব্যর্থ হই তারপরেই রাজপথে যাওয়া। কিন্তু এখানে আমরা একটু ভিন্ন চিত্র দেখছি। একই সঙ্গে টেবিলের আলোচনায় দলগুলি অংশ নিচ্ছে, অপরদিকে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে। তার মানে তারা হয়তো তাদের দাবিগুলির বিষয়ে খুবই সিরিয়াস, তারা একই সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং শান্তিপূর্ণ আন্দোলন হয়তো করবে, এটা আমরা ধারণা করি। অপরদিকে আপনি যেটা বলছেন যে যেহেতু আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সকল প্রস্তুতির পথে এগুচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন, সেক্ষেত্রে ওই নির্বাচনকে ঘিরে কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে বর্তমানে ক্রিয়াশীল যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, যারা আন্দোলনে আছে বা যারা আন্দোলন নেই, সবগুলি রাজনৈতিক দলই কিন্তু অভ্যুত্থানের সময় কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল। সুতরাং এই দলগুলি একে অপরের কাছ থেকে নানান ধরনের চাওয়া পাওয়ার বিষয় আছে। এই চাওয়া পাওয়ার বিষয়টা সবসময় যে টেবিলে বসে প্রকাশ্যে অথবা গোপনে হয়ে যাবে তা কিন্তু নয়। অনেক সময় আপনি যা চাইবেন তার অর্ধেক অংশ বা যত বেশি আদায় করা যায় সেই উপায়ের একটা পথ হিসেবেও আন্দোলনকে বেছে নেওয়া হয়। রাজনৈতিক যদি ইতিহাস আমরা বিশ্লেষণ করি, আমাদের একদম মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, আমাদের উপরে পার্শ্ববর্তী দেশের ডমিনেশন যদি বিবেচনা করি, আমরা দেখেছি যে যখন শেখ মুজিবুর রহমানের শাসন চলছিল তখন তিনি যখন ভারতে যেতেন কোনো ইস্যু নিয়ে, তখন এই জায়গায় মাওলানা ভাসানীকে উনি, আমরা এটা পুস্তকে এসেছে, ইতিহাসে পড়েছি, মাওলানা ভাসানীকে অনুরোধ করতেন, হুজুর আপনি কিন্তু রাজপথে সক্রিয় থাকবেন, না হলে ওরা আমাদের কাছ থেকে বেশি কিছু চাওয়ার জন্য চাপ দিবে। অর্থাৎ আন্দোলন বা রাজপথে সক্রিয় থাকার নানান রাজনৈতিক লাভালাভের ব্যাপার আছে। একই সঙ্গে দলগুলি মনে করতে পারে যে আমাদের একটা প্রতিনিধি দল যেহেতু টেবিলের আলোচনায় বসেছে, আমরা যদি রাজপথে আন্দোলনটা সক্রিয় রাখতে পারি তাহলে যাদের কাছ থেকে আদায় করার জন্য ইস্যু
তাদের উপর একটি বেশি চাপ হবে। তো আন্দোলনের এই পর্যায়টাকে আমরা কোনো সংঘাত সহিংসতা বা সংঘাতমূলক কিছু হবে বলে মনে হচ্ছে না। যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তাদের দাবি আদায়ের চাপটাকে আরেকটু দৃঢ় করার জন্য, আর একটু শক্ত করার জন্য এই আন্দোলন। ফয়েজ আহমেদ, আমরা জানি যে 2 দিন আগেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটি বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে তো সমস্ত বিষয়ে একমত হওয়ার মতো অবস্থায় তৈরি হয়েছিল এবং দেখা যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তখনও ওই বৈঠকে কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন। তো ওখানে তো সমস্ত বিষয় উঠে এসেছে। এখানে কি সঠিক সমাধানে কি এখনো রাজনৈতিক দলগুলো যেতে পারেনি, যে নতুন করে আবার আন্দোলনের কর্মসূচির কথা বলা হচ্ছে? না, দেখুন, এখানেও দুটো বিষয় উল্লেখ করি। প্রথম কথা হচ্ছে যে ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন, সেখানে নির্বাচন নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ সংশয় বা কেউ নির্বাচন পিছিয়ে দেওয়া আগিয়ে দেওয়ার বিষয়ে কোনো বিষয়। কিন্তু আমি এখানে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে এখন যে এই যে যুগপৎ আন্দোলনের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু বৈঠকের আগেও ছিল। ওটা হ্যাঁ, তো ওই আলোচনা থেকেই যে আপনার যদি সবকিছু ওই দিনই সমাধান হয়ে যেত বা সবগুলি দল ওই দিনই যদি ঐক্যমত হতো, তাহলে তো আর এই কমিশনের মেয়াদও আর বৃদ্ধি করা লাগতো না। ইতিমধ্যে আপনি জানেন যে কমিশনের মেয়াদও 1 মাসের মতো বৃদ্ধি করা হয়েছে। সুতরাং সেইটা যেমন একরকম বাস্তবতা, আরেক রকম বাস্তবতা হচ্ছে, দেখুন, আপনি দলগুলো তাদের বিভিন্ন দাবি নিয়ে যেমন সক্রিয় থাকবে, যদি এই সরকার একটি রাজনৈতিক সরকার হতো, একটা দলীয় সরকার হতো মূলত, তাহলে আপনি দলগুলোর দাবি থাকতো সরাসরি সরকারের কাছে। এখন কিন্তু আপনি স্টেক হোল্ডার কারা? সরকারের তো বারবারই বক্তব্য আপনারা রাজনৈতিক দলগুলি আলোচনা করে যে জায়গাটা ঐক্যমত্যের মধ্যে পৌঁছাতে পারবেন, সেই জায়গাটা নিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই জায়গায় কোনো অসুবিধা নেই। সুতরাং আপনার এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আমাদের টেবিলের আলোচনা যে ভেস্তে যাচ্ছে, এরকম কোনো বাস্তবতা তৈরি হয়নি। ওই আলোচনাকে কেউ প্রত্যাখ্যান করেনি। কিন্তু আলোচনাকে সন্তুষ্ট না বলেই কি আন্দোলন যাচ্ছে? টু সাম এক্সটেন্ট হতে পারে। সন্তুষ্টি কি? সন্তুষ্টির ব্যাপার হচ্ছে আপনার এক ধরনের চাওয়া আছে আমার কাছে, আবার আমার কাছে ভাইয়ের আরেক ধরনের চাওয়া আছে। এই 3টা চাওয়াকে তো আমরা অ্যাডজাস্ট করতে হবে। আপনার চাওয়ার পুরোপুরি আমার পক্ষে হয়তো দেওয়া সম্ভব নয়, ভাই আমার কাছ থেকে যেভাবে চায় তাকে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা এই জায়গায় একটা ব্যালেন্স করব। এর বাইরে আমি আরেকটা বিষয় আপনাকে বলি, যে আমাদের মিডিয়াতে খুব রাজনীতিকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। এখন এই আন্দোলনের কর্মসূচিকে যেই পরিমাণ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, বিশ্বাস করুন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন বিভিন্ন কর্মসূচি হয়েছে, গণমাধ্যমগুলিতে এই আলোচনাগুলি এত গুরুত্ব পায়নি। এখন যদি আপনি চিন্তা করেন, মাঠে সবচেয়ে বড় পলিটিক্যাল ইস্যুই এটা, অথচ এটা ওই অর্থে এত বড় কোনো ইস্যু নয় যে এটা খুব আপনার টকশো করার জন্য, নিউজের বুলেটিন রানডাউন ঠিক করার জন্য, কাগজের ট্রিটমেন্ট সেট করার জন্য এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেজন্য একটু বলতে হয় ওই সময়টা গণমাধ্যম আসলে বলার স্বাধীনতা হয়তো অতটা ছিল না এই মুহূর্তে বলার যে স্বাধীনতা ওই সময়ের সঙ্গে না। দেখুন, ওই সময়েও আমি ওই স্বাধীনতার জায়গাটা যাচ্ছি না, আমি বলছি যে ওই সময়েও আমাদের কাছে এত এত উপলক্ষ ছিল। যদি আমি খুবই অনেস্টলি বলি, যে আজকে এসেও আমাদের এখানে গুম, খুন, অত্যাচারের যেই রেকর্ড সামনে আছে, সেটা নিয়ে আলোচনা করার লম্বা সময় আছে, দরকারও আছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের গণমাধ্যম যেটা হয় যে মানে কিংফিশার জার্নালিজম, যেটা এখন একদম সামনে আছে, এটা নিয়েই খুব ব্যস্ত থাকতে পছন্দ করি আমরা। এই জন্য এটা একটা বড় ইস্যু, এক এক সময় এক একটা ইস্যু। এটা আপনার বা আমার দোষ না, আমাদের এই জায়গায় ট্রেন্ড হয়ে গেছে। তাই সেই কারণে আমরা এই রাজনৈতিক বা যুগপৎ কর্মসূচিকে যেই পরিমাণ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি গণমাধ্যমের দিক থেকে, এটা আমার মনে হয় না ঠিক এখনো এত গুরুত্ব পাওয়ার মতো জায়গায় পৌঁছেছে। কারণ একই সঙ্গে আলোচনা হচ্ছে, দলগুলি খুব সফট কর্মসূচি দিয়েছে, তারা কর্মসূচি পালন করবে, এটা আমারই কিছু নয় তো। আর দাবি আদায়ের জায়গাটা কি? নিজেরা তো, তারা তো এমন না যে আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি হয়েছে যে কেউ কারোর সঙ্গে বসে না। আপনি জানেন কিনা জানি না যে আওয়ামী লীগ বিএনপির নেতাদের এক পর্যায়ে অবস্থা এরকম হয়েছে, কোনো সামাজিক অনুষ্ঠানেও 2 দলের লোক একসঙ্গে যেতে পারতো না। সো আমাদের তো রাজনীতিতে এখন সেই অবস্থা নেই। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বিবেচনা যদি করেন, আপনি ইতিহাসের সবচেয়ে সুন্দর জায়গায় আমরা আছি। সে জায়গায় আমি বিশ্বাস করি মাঠে ময়দানে নানান রকম কর্মসূচি থাকবে, কিন্তু এটার ফেইথ নির্ধারিত হবে ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনাটি নিয়ে যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। আসলে এই আন্দোলনের কথা তো শুধু আজকের এই যুগপৎ আন্দোলন নয়, সেই শুরু থেকে আজকে 1 বছর ধরে আমরা 5 আগস্টের পর থেকে বিভিন্ন রকমের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। এর আগে বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি করেছে, আন্দোলন করেছে। এই যে পরপর আন্দোলন এবং এই পর্যায়ে এসে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচনের তারিখও
অনেকটা ঘোষিত হয়ে গেছে বলা যায়। সেই দিক থেকে এই আন্দোলনগুলো এখন এই পর্যায়ে আন্দোলনগুলো আসলে নির্বাচনী ত্রয়োদশ জাতীয় নির্বাচনী জায়গাটাকে কোন জায়গায় নিয়ে যাবে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনটাকে একটু উত্তপ্ত করছেন তারা, আর নির্বাচনের সময় একটু উত্তাপ লাগেই, এটাই স্বাভাবিক। নইলে মানুষও কিন্তু ওই নির্বাচনে খুব একটা গরজ বোধ করে না। সেই সাথে মনে রাখতে হবে পরপর 3টা মেয়াদ অন্তত নির্বাচন মানুষ দেখেছে, ভোট কাকে বলে ওটা দেখেনি। আবার 4টাও হয় যদি 2008 সালে আরেকটা ধরেন, সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো ওই রকম অবস্থা এখন যেটা হচ্ছে, আন্দোলন উচ্চারণ করা হচ্ছে, কখনো কখনো খুব মিষ্টি মিষ্টি শব্দ মানুষের কাছে কিন্তু শুনতে খুব ভাল লাগে না। কারণ আন্দোলনের নামে যেটা গত 15-16 বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, কারণ নির্যাতন হয়েছে এই কারণে, আন্দোলনের যে দাবিটা এটা ছিল একটা রাজনৈতিক সরকারের কাছে। এখন আন্দোলনের দাবিটা কার কাছে? এই সরকার তো এরই মধ্যে হোস্টের পজিশনে আছে, তারা বসার ব্যবস্থা করে দিচ্ছে ঐকমত্য কমিশনের নামে, ভেন্যু ঠিক করে দিচ্ছে কোথায় বসবে। মেনু খারাপ না, নাস্তা পানি ভালো হয় ওখানে। তো তারা আবার যে ওখানে গাল গল্প করেন, সব খবর কিন্তু গণমাধ্যমে আসে না। তারা যখন ইনডোরে বসেন তখন বেশ খোশ গল্প করেন, যখন ওখান থেকে বের হয়ে আসেন অর্থাৎ প্রধান উপদেষ্টার দরবারের বাইরে আসেন, তখনও কিন্তু একটা ফটো সেশন করেন, হাসি দেন। বিমানবালা হাসি হোক আর টুথপেস্ট হাসি হোক, একটা হাসি তারা দেন। কিন্তু এর পরক্ষণে একটা ভাবভঙ্গির বিষয় আছে। কখনো ভাবের চেয়ে ভঙ্গিটা বেশি হয়ে যায়, কখনো ভঙ্গির চেয়ে ভাবটা বেশি নেয় তারা। তো সেটা হয়তো নির্বাচনের আগে একটা ভাব নিতে হয়, যেটাকে হাইপ তোলা বলে, অথবা এক ধরনের শো আপ করা, নিজেদের প্রকাশ করা। আপনি যখন খতিয়ে দেখবেন যে কি নিয়ে যে হুঙ্কারগুলো দিচ্ছেন তারা, এখনো যে ভাবটা নিচ্ছেন মাঝে মধ্যে, সিম্পল কথা যেটা বলতে গেলে এক বাক্যে বলা যায়, সেটাও দেখা যায়। আপনি খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি খুবই সংযুক্ত গণমাধ্যমের একদম পর্দার সাথে, যেটা খিচুনি দেওয়ার কোনো কথা না, ভেংচি কাটার কোনো কথা না, এরপরও দেখবেন একটু আস্তিন গুটায়। তো মানুষ কিন্তু এটা পছন্দ করে না আসলে। তো এরপরও ঐকমত্য কমিশনে যে একটা প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে, এটাও কিন্তু আমি ভালোভাবে নিচ্ছি, পজিটিভলি নিচ্ছি। এই কারণে আমাদের যে জাতীয় সংসদ, ওখানেও কিন্তু কমের পক্ষে 4টা চেহারা আছে। একটা হচ্ছে যখন হাউসে বসে এক ধরনের তারা পোজ দেয়, পোজ আর পজ দুইটার মধ্যে ভিন্নতা থাকে। যখন আবার লবিতে যায় তখন কথাবার্তা হয় আরেক কিসিমে। এরপরে যখন ক্যান্টিনে চা খাইতে যায় বিকালে, তখন কথা হয় আরেক কিসিমে। আবার যখন স্ট্যান্ডিং কমিটিতে বসে, ওখানে আলাপ হয় আরেক কিসিমের। তো আবার আমাদের গণমাধ্যমের যেটা হয়, ওই তাদের ভাবটা আর ভঙ্গিটা একটু সামনে আনলে যেটা হয়, মানুষও বোধ একটু অপেক্ষায় থাকে। কিন্তু এখন যে সময়টা, এটা তাদের প্রত্যেকের মনে রাখার দরকার আছে, যে তারা যখন এই ভাব নিতে যান, ভঙ্গি নিতে যান, যে আসার সময় অথবা যাওয়ার সময় গুম হয়ে যাবেন, ওই ভয়টা কিন্তু নাই। একটু মনে রাখার দরকার আছে যে কি পরিস্থিতিতে তারা ছিলেন। ঘরে তো থাকতে পারবেন না, বাইরে কোথাও জীবদ্দশায় ফিরবেন কিনা, এখন কিন্তু ওই অবস্থাটা নাই। তো ওইটা একটু মনে রাখার দরকার আছে। সেই সাথে ঐকমত্য কমিশনে যে বাদানুবাদ হচ্ছে, অযৌক্তিক নয়, কিন্তু যে দাবিগুলো আসছে একদম অগ্রাহ্য করার মতো নয়। হয়তোবা এই মুহূর্তে শর্ত পূরণ করা সম্ভব নয়। এই ঐকমত্য কমিশনের সাথে পরপর অনেকগুলো বৈঠক হয়েছে, তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এটি কিন্তু কমছেই না। তাদের দাবি শুরু থেকে যা ছিল এখনো তাই রয়েছে। মোস্তফা কামাল, আমরা এই উত্তরটি নিয়ে নেব, একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আমাদের আলোচনায় ফিরবো। মোস্তফা কামাল, আপনার কাছে যেটা বলছিলাম, যে আসলে ভিতরে ভিতরে তাদের মধ্যে ভালো ঐক্যমত্য আছে। আমাদের কাছে তথ্য আছে, নানান বক্তব্য দেওয়ার পরে, হুঙ্কার দেওয়ার পরে তারা নিজেরাও আলাপ আলোচনা করেন যে আমারটা কেমন হলো, কার পারফরমেন্স কেমন হয়েছে, হাঁটাটা কেমন হয়েছে, ওটা ট্রল হওয়ার মতো হয়েছে কিনা, ছবি টবি কেমন তুলেছে সাংবাদিকরা, এসব খোঁজখবরও তারা নেন। অর্থাৎ একটা রিল্যাক্স মোডে তারা আছেন, এটা সত্য। কিন্তু এখন দুটা বিষয় প্রাসঙ্গিক হয়ে গেছে। একটা কম উচ্চারণ করছি আমরা, আর একটা বেশি উচ্চারণ করছি। একটা হচ্ছে ইসলামী দলগুলো মূলত একটা ফোকাসে আসছে গত কয়েকদিন। শুধু নির্বাচন নয়, বাংলাদেশে যে কোনো সময়, যে কোনো রাজনীতির সময় বা অরাজনৈতিক বিষয়েও ইসলাম অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের এখানে যাদেরকে আওয়ামী লীগ বা বাকশাল বলে একসময় গালিও দেওয়া হতো, একটা পর্যায়ে তারাও কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে
যে তারা বেশি ইসলামিক, তারা নামাজটা একটু বেশি পড়ে, শুধু যেন তেন পাঞ্জাগানা নামাজে পড়ে না, তাহাজ্জুদ সহ পড়ে, অর্থাৎ তাদের মুসলমানিত্ব বড় খাঁটি। আচ্ছা, এইগুলো এক পর্ব। একটা সময় আপনারও বোধহয় মনে থাকার কথা, ফয়েজ ভাই আপনারও মনে থাকার কথা, বিএনপি বিসমিল্লাহটা একটু বেশি বলতো। এটা রাজনৈতিক মার্কেটিং ধরতে পারেন। আওয়ামী লীগ এটার ব্যাপক সমালোচনা করতো, কি যে এরা একটু রাজাকার, একটু পাকিস্তানপন্থী, এই কারণে বিসমিল্লাহ বলে। আওয়ামী লীগ যখন দীর্ঘ 21 বছর পর 96 সালে ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ কিন্তু বিসমিল্লাহর আগে আউযুবিল্লাহ সহ বলা শুরু করে দিয়েছে। এটাই বাস্তবতা। রাজনীতির ময়দান এক, আবার ভোট শিকার এক জিনিস। ভোট কিন্তু শিকারের বিষয়। একটা পর্যায়ে গত আওয়ামী লীগ আমলে আপনি কিন্তু দেখেছেন যে শেখ হাসিনা নিজেকে, অথবা কোনো ব্যবস্থাপনায় হোক, নিজেকে কৌমি জননী খেতাব পর্যন্ত তিনি নিয়েছেন। তাও যেন তেন খেতাব না। ওই দিন সম্ভবত ক্লাস 5-এর পরীক্ষা ছিল, পাবলিক পরীক্ষা, পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে, উনি জননী হবেন এই বিধায়। শেষ পর্যায়ে মনে আছে কিনা আপনার, একজন বড় আলেম ফতুয়া দিলেন যে উনি জান্নাতি। বাদ বাকিরা কেউ বললো সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ, কেউ জয় বাংলা, কেউ কিন্তু না করে নাই, মাথা নেড়েছে। এটাই আমাদের দেশের বাস্তবতা। আপনি এখনো যদি শুধু স্টুডেন্ট ভাবেন কাউকে, যেভাবে রপ্ত করানো হয়েছে গত 15 বছর, যদি এটা প্রশ্ন করেন যে কোন প্রধানমন্ত্রী সকালে উঠে সবার আগে তাহাজ্জুদ পড়তেন, বাচ্চা ছেলে লিখবে শেখ হাসিনা। ওটার মার্কেটিংটা এতই বেশি হয়েছিল। এর মাঝে কিন্তু আবার আওয়ামী লীগের এমন লোকও ছিল যে বলতে গিয়ে হয়তো বেশি বলে ফেলছেন, যে ডেইলি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়েন উনি। অর্থাৎ ইসলামরা যে এই মার্কেটিং করা, এটা সবারই আছে। নির্বাচন আসুক বা বিগত নির্বাচনগুলো আপনি দেখেন, আওয়ামী লীগের স্লোগানটা কি ছিল ওই সময়, আপনার মনে আছে কিনা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। অর্থাৎ আল্লাহরে ওখানে নিয়ে আসতে হয়। ধর্ম কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কে ফার্স্ট কে সেকেন্ড এটা নির্ণয় করা বড় কঠিন হবে। একটা পর্যায়ে শেখ হাসিনার একটা স্লোগান ছিল যে নৌকাটা কিন্তু আওয়ামী লীগের নৌকা না, এটা কার নৌকা, নূহ নবীর নৌকা। গেল ওই দিক, এটা বিসমিল্লাহকে কাউন্টার দেওয়ার জন্য, বিএনপির বিসমিল্লাহকে ঠেকানোর জন্য। তো জামাত বরাবরে তারা ইসলামিক দল, নামের সাথেও ইসলাম আছে, জামাতে ইসলাম, তারাও এরপরে যোগ করে যা করে আল্লাহ, ভোট দিব পাল্লায়, ওখানেও আল্লাহ লাগে। জাতীয় পার্টি কিন্তু ক্ষেত্র বিশেষে নিজেদেরকে চ্যাম্পিয়ন মনে করে যে আমরা আর একটু সময় পেলে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে ফেলতাম। রাষ্ট্রধর্মকে তো ইসলামকে তো রাষ্ট্রধর্ম করেছি, মসজিদের বিদ্যুতের বিলও কিন্তু আমরা মওকুফ করে দিয়েছি। আমাদের পল্লী বন্ধু যদি আরও জীবিত থাকতেন বা আরও ক্ষমতায় থাকতেন, আরও কত কি দিতেন, ওইটা ভেবে ভোটটা আমাদেরকে দিয়েন। অর্থাৎ এই যে একটা ক্যাম্পেইন করা, ধর্মকে ক্যাম্পেইন করা, এটা আপনি কারো ক্ষেত্রে দোষ বলবেন, কারো ক্ষেত্রে প্রশংসা করবেন, এটা কিন্তু সুন্দর হয় না। তো যেটার একটা পরিণতি, একটা জের তো আমরা সয়েছি। নইলে আমাদের ধরেন যে ঠিক আছে, প্রধান বিচারপতি ওনারা দলীয় লোক, বাকশালের লোক বা আওয়ামী লীগের লোক, প্রধান বিচারপতি তিনি যত না প্রধান বিচারপতি তার চেয়ে বেশি প্রিয় শাহিন ভাই, ওরা দৌড়ানো লাগলো। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পালানো লাগলো, উনি 10 টাকা সাস অফ সিঙ্গাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিখ্যাত, উনি ওই মার্কেটিং করলেন। ইমাম সাহেবদের কেন পালানো লাগে, খতিব সাহেবদের কেন পালানো লাগে? এটা মেসেজ ছিল তো আমাদের জন্য, কিন্তু আমরা মনে হয় মেসেজটা খুব দ্রুত ভুলে যাচ্ছি। এরই মধ্যে তারা যে প্রবণতাটা শুরু করেছেন, আসল কাজে না গিয়ে বাড়তি কথা এত বেশি যোগ করে ফেলছেন, তখন তাদেরকে কিন্তু আবার জবাব দিতে হচ্ছে। আর 24 তো শিখিয়ে গেছে যে প্রশ্ন করা যাবে, প্রশ্নের জবাবও কিন্তু আদায় করে হয়েছে। একটু যোগ করি, সামান্য একটু শেষ করে ফেলি বিষয়টা। এখানে নতুন একটা হাইপ কিন্তু যোগ হয়েছে, যেটা আমরা খুব একটা খেয়াল করছি না, খেয়াল না করলে অবচেতনে কিন্তু যোগ হয়ে যাচ্ছে ওখানে। যেহেতু মাত্র কয়েকদিন আগে নেপালে স্কেলের দিক বিবেচনায় আমাদের স্কেলে একটা অঘটন ঘটেছে ওখানে, অথবা একটা বিপ্লব ঘটেছে। তো ওইটার সাথে যখন আমাদেরটা তুলনা করা হয়, তখন কিছু গরমিল আসে যে ওখানেও ছাত্ররা কিন্তু নিয়োগকর্তা, কিন্তু ওখানকার যিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েছেন তিনি আমাদের মতো মুখ খুলে সেটা বলেননি, অথবা আমাদের ছাত্ররা যেভাবে উপদেষ্টা হয়ে গেছেন তাদের ছাত্ররা ওটা হয়নি। কিন্তু তারপরে ওনার কথার শানে নজল কিন্তু কাছাকাছি, হয়তো আমাদের মতো এত সাবলীল বলেননি, ওখানেও কিন্তু ছাত্রদের কাছ থেকে পরামর্শ নেওয়ার একটা কাউন্সিল হয়েছে, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে, তাদেরকে সমান্তরালে আবার দ্রুত ক্লাসে পাঠানো গেছে। এই ব্যতিক্রমটা আমাদের সাথে নেপালের হয়েছে। এখন হয়তো বলুন যে নেপালের সাথে আমাদের তুলনা করা ঠিক না, আপনার কথা মতো তো হবে না, আমি তো ঘটনা দৃষ্টে তুলনা করবো, আর কাছাকাছি ভূগোল আমাদের কাছাকাছি। এই কারণে এখন যখন নির্বাচনটা বেশি মুখ্য,
বেশি প্রাসঙ্গিক। এর সামনে নানান হাইপ তোলা, উত্তেজনা তো একটু একটু থাকুক, নির্বাচন আসছে, শীতও আসছে, জমবে, কিন্তু এই যে বাড়তি কথা, যেটা অবান্তর কথা, ৭১-এ কে কোথায় ছিলেন, কে গুম ছিলেন, কে আধা গুম ছিলেন, কে আওয়ামী লীগের ভিতরে ছিলেন, কে বিএনপির ভিতরে ছিলেন, কে শিবিরের ভিতরে ছিলেন, দুদিন পরে তো অনিবার্য ভাবে আসবে কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে হয়েছে। আপনারা বলছেন মুখ দেখা দেখে হয় না, একসাথে জানা যায়ও যান না, ছেলের সাথে মেয়ের বিয়েটা দিলেন কখন? আপনাকে ধন্যবাদ আছে মোস্তফা কামাল। আপনার কাছে আবার আলোচনাটা নিয়ে ফিরবো। আমি এখন ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে এই মুহূর্তে আসলে এই যে আন্দোলন ঘিরে এত বিষয়টা এত সিরিয়াস কিছু নয়, হয়তো খুব একটা টেবিল আলোচনার মতো কিংবা চায়ের কাপে। আমি যদি এভাবে আপনার কাছে একটি বিষয় তুলে ধরি যে গত রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওনার সভাপতিতে অনুষ্ঠিত হয়েছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় কিন্তু কয়েকটি দলের যুগপৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয় এবং সেখানে এই কর্মসূচি ঘিরে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক অচল অবস্থা এবং এমনকি অবরোধের মতো পরিস্থিতিরও শঙ্কা প্রকাশ করা হয়েছিল। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? জি, প্রথমত হচ্ছে আপনি সবার এই তথ্য যার ভিত্তিতে দিচ্ছেন সেটা ঠিক কতটা একদম পুরোপুরি আলোচনার অফিসিয়াল নোট আপনি পেয়েছেন বা আপনার কাছে যে তথ্য আছে সেটা কতটা অফিসিয়াল সেটা আমি নিশ্চিত নই। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখানে দেখুন, আপনি আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস, এদের কিছু দায়িত্ব আছে। যে কোনো ধরনের কর্মসূচি যদি ঘোষণা হয় বা সম্ভাব্য কর্মসূচি যদি আসতে পারে, সেটার আফটারম্যাথ কী হতে পারে, সেটার কনসিকুয়েন্সেস কী হতে পারে, সেটা নিয়ে তাদের এক ধরনের প্রস্তুতি থাকবে। সেটা তারা অ্যাসেস করবে এটা ঠিক কত দূর পর্যন্ত গড়াতে পারে। আমাদের ইন্টেলিজেন্সের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনি যদি 5 আগস্টের পর থেকে খেয়াল করেন, দীর্ঘদিন এরা ঠিক প্রপারলি ফাংশন করতে পারেনি, নানান দুর্বলতা ছিল। আমি তো বলি যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের গোয়েন্দা সংস্থা, এরা শুধু পলিটিসাইজ হয়নি, এরা ক্রিমিনালাইজ হয়েছে। আপনি দেখবেন যে এরা শুধুমাত্র যে রাজনৈতিক বিবেচনায় কাজ করেছে তা না, এরা সরাসরি সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে পড়েছিল। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি তার যে কাজ না সেই কাজ করেছিল। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ভাড়ায় খেটেছে। হ্যাঁ, তো এই ধরনের বাস্তবতা থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি প্রপারলি ফাংশন করতে শুরু করেছে। তাদের কাজ কিন্তু গভর্নমেন্টকে অ্যাসেস করে তার রিপোর্ট দেয়া যে এরকম একটি কর্মসূচি যদি হয় এটার কনসিকুয়েন্সেস এই হতে পারে, এটা যদি ঠিক হয় তাহলে সেই আলোচনার ভিত্তিতে সেভাবে, আর এটা কতটা অফিসিয়াল যেহেতু আমি জানি না। এখন বিষয় হচ্ছে, দেখুন, আপনি রাজনৈতিক দলগুলি যখন কর্মসূচি নিয়ে মাঠে আসবে, তার দাবির যেটা মানে ওপেন ডিসকাশনে পাবলিক ডোমেনের যে আলোচনাটা আছে সেই জিনিস চায়, তার এই দাবি, যার কাছে চায় মূলত অপর পলিটিক্যাল পার্টি মেনলি, সে এটাতে সম্পূর্ণ অপোজ করে বসে আছে। তার মানে এটার কনসিকুয়েন্সেস খুব খারাপ হতে পারে। আমরা কিন্তু যখনই আপনি কোনো বিবেচনা করবেন, যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, এর সবচেয়ে খারাপ দিক কি হতে পারে সেটা আপনাকে এক ধরনের অ্যানালাইসিস করেই আপনাকে সামনে এগোতে হবে। এটা হচ্ছে তার সেই রূপ। এরা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হরতাল করতে পারে, অবরোধ করতে পারে, দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু করতে পারে। এখন ধরুন এর কিছুই করলো না, বৃহস্পতিবার কর্মসূচি দিছে আর বুধবারের সন্ধ্যা বললো যে আমার কর্মসূচি স্থগিত, আলোচনা চলছে, এটাও হইতে পারে না। কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি তো এই বিবেচনা করে বসে থাকলে চলবে না যে তার একটা রাজনৈতিক কর্মসূচি মাঠে আছে, সেখানে যখন আমাদের প্রতিনিয়তই পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য, প্রতিনিয়তকে ভালনারেবল করে তোলার জন্য এক ধরনের পতিত পরাজিত শক্তি সক্রিয়। তারা প্রচুর টাকা এখানে বিনিয়োগ করছে, তারা বিদেশে বসে বৈঠক করছে, দেশে তার প্রচুর টাকা এখনও আছে, বিভিন্ন জায়গায় সেগুলি করছে। আপনি দেখুন যে সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জটিকা মিছিল বের করছে, হ্যাঁ, সেখানে সবচেয়ে সম্ভাবনার দিক কি, সেই মিছিলগুলি নাগরিকরাই এখন প্রতিহত করছে। আপনি একটা জিনিস খেয়াল করুন যে গত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা শত জটিকা মিছিল বের করেছে, শত। অনেকে প্রশ্ন করেন জটিকা মিছিল ঠেকানো যায় না কেন? জটিকা মিছিল আসলে ঠেকানো যায় না কেন? যদি যেতই তাহলে বিএনপির সময় ওরকম জটিকা মিছিল হতো না, কারণ ওই সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি পাইলেই তো গুলি করবে এরকম মানসিকতার মধ্যে ছিল। এখন তো অন্তত সেই অবস্থা নেই। সুতরাং ওই অবস্থাতেও জটিকা মিছিল বের হয়েছে। জটিকা মিছিলের পরে ইনফরমেশনগুলি পাওয়া যায়, কারা বের করেছে, কি করেছে, সেই আলোকে কিন্তু প্রতিনিয়ত সেই নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছে, যারা এই মিছিলগুলি আয়োজন করছে তাদের সঙ্গে। এখন কথা হচ্ছে, মাঠে যদি অপর একটি রাজনৈতিক কর্মসূচি থাকে
তাহলে এই গ্রুপটা যদি কোনোভাবে সেই সুযোগ নিতে যায়, সেটা তো একটা সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা তৈরির জায়গা থেকে তো ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি তাদের মতো করে তাদের একটা অ্যানালাইসিস দাঁড় করাতে হবে। যদি এই অংশ এসে এখানে সম্পৃক্ত হয়, যদি তারা কোনোভাবে এই জামাতের বা ইসলামিক দলগুলি, যেটা আপনি বলছেন যে তাদের যুগপৎ আন্দোলনের কোনো জায়গায় এরা ঢুকে পড়ে একটা নাশকতা তৈরির চেষ্টা করে, সেই প্রস্তুতিগুলি থাকতে হবে। সেটা খুব স্বভাবত, খুব স্বাভাবিকভাবেই আছে। সেটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে, কেন আমি আপনাকে বলছি যে রাজনৈতিক দলগুলির যে দাবি দেওয়া, সেটা সংলাপের মধ্যে দিয়েই সমাধানযোগ্য বা সমাধান হবে বলে আমার বিশ্বাস। এর অন্যতম কারণ হচ্ছে, দেখুন, পলিটিক্যাল পার্টিগুলি যারা যুগপৎ কর্মসূচি দিয়ে মাঠে আসছে, তারা কি একজনও তাদের প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে আমরা সংলাপের যে আলোচনা সেটা থেকে নিজেকে গুটিয়ে নিলাম, আমরা সেই আলোচনায় যাচ্ছি না? তার মানে কি, তার ওই জায়গাটা পূর্ণ আস্থা রাখছে। একই সঙ্গে আমি আপনাকে আগেও যেটা বলেছি, ওই আস্থার, ওই আলোচনার পাশাপাশি একটা প্রেশার তৈরি করা, এটা রাজনৈতিক কৌশল হিসেবে আমি মনে করি। সুতরাং এখানে আপনাকে একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, এখানে যেই পলিটিক্যাল পার্টিগুলি এখন কেউ কর্মসূচি দিয়ে সক্রিয়, কেউ কর্মসূচি না দিয়ে সক্রিয়, যারাই আর থাকে না কেন বা যারাই আছে, তারা প্রত্যেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশপন্থী মানুষ। বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব তারাই করেন, এই পলিটিক্যাল পার্টিগুলি করেন। সুতরাং এই পলিটিক্যাল পার্টিগুলি কর্মসূচির মধ্য দিয়ে হোক বা তাদের আচার আচরণ, বাহাসের মধ্য দিয়ে, বয়ানের মধ্য দিয়ে নিশ্চয়ই এমন জায়গায় পৌঁছাবেন না যেটা পতিত পরাজিত শক্তিকে একটি সুযোগ করে দিবে। সেই জায়গায় সবগুলি রাজনৈতিক দল, ভাই যেটা বলছিলেন যে ওনারা যতই যা বলেন না কেন, ওনাদের আভ্যন্তরীণ আন্তরিকতা যদি আপনি দেখেন, আমাদের মাঝে মাঝে দেখার সুযোগ হয় কাজের কারণে, তাহলে সেটা আপনি একটা আশাবাদী হবেন। আপনি দেখুন, সর্বশেষ যেই ফরেন সার্ভিস একাডেমিতে আপনি রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের কথা বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে পলিটিক্যাল পার্টিগুলির লিডাররা যে বক্তব্য দিয়েছেন এবং ওখানে উপস্থিত পলিটিশিয়ানদের যে বডি ল্যাঙ্গুয়েজ, বক্তব্যকে যদি আপনি রিড করেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজকে যদি আপনি রিড করেন, আপনি খুবই হ্যাপি হবেন। ইয়েস, তারা একটা সহজ সুন্দর ঐক্যমত্যের ভিত্তিতে সমাধানে পৌঁছাবে, এটা আপনি দেখে বুঝতে পারবেন, সেই অ্যাপিয়ারেন্সটা পাওয়া যায়। সুতরাং এখন এটা কিন্তু আমাদের সকলের আশা, এবং আমাদের আমিও জানি আপনি আমারটা মেনে নেবেন, ভাইও জানে আমারটা মেনে নেওয়া হবে, কিন্তু আমার চেষ্টা আছে আমি আপনার কাছ থেকে কতটুকু বেশি আদায় করতে পারি। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাজ আহমদ। আমরা আরো একটি বিরতি নিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটি বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা আমাদের জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আমাদের আলোচনায় ফিরবো। মোস্তফা কামাল, আপনার কাছে আমার এবারের আলোচনাটি আমি আপনার কাছে নিয়ে যেতে চাই। আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই এমনটি যে জামায়াত সহ বিভিন্ন দল কিন্তু সবসময় শুধু একটা কথাই বলছে, বিভিন্ন দাবির সাথে, যেমন তাদের দাবি, কেউ 5 দফা 6 দফা দাবি করছে, তার পিআর পদ্ধতি রয়েছে, তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা আসছে। এটি হচ্ছে নির্বাচন ঘিরে। তার আগে সংস্কারের কথা বারবার কিন্তু উঠে এসেছে। সংস্কারের দাবি একটাই, এজন্য যে ফ্যাসিস্টরা যেন আর নতুন করে ফিরে আসতে না পারে। এই স্বৈরাচারে ফিরে আসা নিয়ে কিন্তু বিএনপিও অনড় ছিল। তাহলে সব রাজনৈতিক দল কিন্তু একই জায়গায় একই মতে রয়েছে। একটু আগে আমাদের ফায়জ আহমেদ উনি বলছিলেন যে পতিত পরাজিত শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না। তাহলে সবগুলো, আমি বলবো যে সবগুলো দল নির্বিশেষে সবার মত কিন্তু একই। তারপরও কেন রাজনৈতিক দলের মধ্যে এত অনৈক্য রয়েছে? তারপরও কেন তারা এক হতে পারছেন না বলে আপনি মনে করছেন? এত দাবি দাওয়া এবং আন্দোলন কেন? সবাই যদি এক হয়ে যায়, ওই ক্ষেত্রে এক দলে হয়ে যায়, অনেকটা বাকশালও হয়ে যায়। আবার সবার এক না হওয়াই স্বাভাবিক। ফাংশনালি আমরা 28-29টা কিসিম দেখছি এখন। ঐকমত্য কমিশনে যারা যায়, তালিকা ধরলে ওই রকমও দাঁড়ায়। কথাবার্তা সবার প্রায় কাছাকাছি, খুব দূরত্ব নেই, কিন্তু ওই যে পাল্টাপাল্টা অভিযোগও কিন্তু চলছে। বিএনপি বলছে জামায়াত চায় জামায়াতের হাত ধরে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে, স্বৈরাচার জামায়াত বলছে বিএনপির হাত ধরে ফিরে আসতে পারে। এই সংশয় কেন? দুটোর অর্থ কি দাঁড়াচ্ছে? আমিও চাচ্ছি স্বৈরাচার যেন না আসে, আপনিও চাচ্ছেন যেন না আসে। অর্থাৎ মূলত আরো যুথবদ্ধ হওয়ার একটা বার্তা দিচ্ছেন তারা। তো তারা নিজেরাও যদি সেটা নিজেদের মতো করে সতর্ক যেমন করছেন, এক দল আরেক দলকে নিশ্চয়ই নিজেরাও সতর্ক হচ্ছেন। কিন্তু গণমাধ্যমের কল্যাণে যেটা তথ্যগুলো একটু এদিক সেদিক হচ্ছে, কিন্তু বিশেষ করে থ্রোয়িং এর ক্ষেত্রে বা প্রকাশের ক্ষেত্রে কেউ যে কারো বিরুদ্ধে খুব ঘোরতর অভিযোগ আনছেন তা কিন্তু না। তো একটা বিষয়, যেই পিআর এর কথা বলা হচ্ছে, একদম অগ্রাহ্য কি কেউ খুব করছে? অর্থাৎ ভোটের একটা মূল্য যেন থাকে। তো দাবি তো খারাপ না,
হয়তো বিদ্যমান বাস্তবতায় মিলছে না, আবার তো মিলছেও। সংসদে আমাদের যে নারী আসনগুলো বন্টন হয় ওগুলো তো পিআর পদ্ধতিতে হয়। আবার যারা বেশি বেশি পিআর চাচ্ছেন তার জামাতে ইসলামী, তারা কিন্তু একটা চর্চা করতে পারতেন, এবার ডাকসু জাকসুতে শিবিরে দিয়ে বলাতে পারতেন যে এই নির্বাচনটা একটু পিআর পদ্ধতিতে হোক। তারা ওইদিকে কিন্তু যাননি। তারা বরং আবার বিএনপি দেখেন, তারা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ওই মাত্রায় আন্তরিক নয়, যত আবার আন্তরিক নয় জামাতে ইসলাম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে। অর্থাৎ একটু বৈপরীত্য আছে, যেটা কৌশল হিসাবেও তো নেওয়া যায়। যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ক্যাপাসিটি, সে ওই অনুযায়ী বলবে। কিন্তু বাস্তবতা কি, সনদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা ঐতিহাসিক মূল্য আছে। যদি বিপ্লব হয়ে থাকে বা অভ্যুত্থান হয়ে থাকে, বিপ্লব বা অভ্যুত্থান যেটা, সেটাই কিন্তু প্রকারান্তর একটা সংবিধান। এরপরও কিন্তু সেটা আমরা দেখছি যে জুলাই সনদের কথা বারবার বলা হচ্ছে। কোন জুলাই? এই গত মাসের আগের মাসে যে জুলাই গেছে ওই জুলাই, 24 জুলাই। তাহলে জুলাইকে কিন্তু আপনি জুলাই দিচ্ছেন, ওই জুলাই শেষ, এই জুলাইও শেষ, এখন সেপ্টেম্বরে এসেও জুলাই জুলাই করছেন। এটা কিন্তু সবার জন্য দুর্ভাগ্য। আমার উপলব্ধি থেকে বলছি, এটা কিন্তু মস্করার বিষয় নয়। জুলাইকে কোন মর্যাদায় দিবেন, কতটুকু উপরে রাখবেন, কিভাবে রাখবেন, এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মূল জায়গায় কিন্তু বোধহয় চেতনাগতভাবে খুব একটা অমিল নেই যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে। পন্থা নিয়ে কেউ বলছেন এখন আইন করে শুরু করা যাক, বিএনপি যেটা বলছে যে এমন কিছু যেন আমরা না করি ভবিষ্যতে যেন এটা নিয়ে আবার প্রশ্ন না ওঠে। তো কথার অর্থ কিন্তু একই, চেতনাগতভাবে একই, কিন্তু এই নিয়ে অতিকথন যেটা হচ্ছে মাঝে মধ্যে, কেউ কাউকে পাকিস্তানপন্থী বানিয়ে ফেলছেন, কেউ কাউকে ভারতপন্থী বানিয়ে ফেলছেন। তো ওই ফাঁকে আমার বাংলাদেশপন্থী কই? একটু মনে রাখা দরকার, যারা এখন ঝগড়া করছেন তাদের এই ঐক্য কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন আসলে হয়নি। আন্দোলন করতে করতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন, অর্থাৎ অত্যন্ত পরীক্ষিত, কিন্তু তারা শানিত। তো ওই জায়গায় তারা এখন মাঝে মধ্যে যে এই ভাষায় কথা বলছেন, যিনি বলছেন তার জন্য কিন্তু এটা সম্মানের নয়। বিএনপির দিক থেকে যখন জামাতকে বলা হয় যে ৭১-এর পরাজিত শক্তি, ৭১ কি ৬-৭ মাস আগের ঘটনা, ওই ৭১ নিয়ে আপনি তার সাথে মিতালি করলেন, বন্ধুত্ব করলেন, সখাসখি হলেন, সংসদে গেলেন, সরকারও গঠন করলেন, শহীদ মিনারও গেলেন, মুনাজাতও দিলেন, মাঝে মধ্যে তার পেছনে আবার নামাজও পড়ছেন। এখন আবার বলছেন জামাতের পেছনে নামাজ পড়াই না জায়েজ। তো এই যে আপনাদের নিজেরা নিজেদেরকে যে গালমন্দগুলো করছেন, জামাতও কিন্তু মজলুম দল, তাদের ৬-৭ জন নেতার ফাঁসি হয়েছে। তাদের প্রতি যতটুকু আমরা জানি, তাদেরকে বারবার বলা হয়েছিল যে বিএনপিকে ছাড়ো, বিএনপিকে ছাড়লে তোমাদের এই পরিণতি হবে না। একইভাবে বিএনপির প্রতিও চাপ ছিল যে তোমরা জামাতের সঙ্গ ছাড়ো, তাহলে তোমাদেরকে রাজনীতি করতে দেব। তো এইরকম নিপীড়নের জায়গা থেকে এখন তারা মাঝে মধ্যে যে ভাষায় আক্রমণ করেন, কখনো কখনো এমন এমন শব্দ ব্যবহার করেন, এর মধ্য দিয়ে কিন্তু তারা বরং ফ্যাসিস্টের আগমনের রাস্তা তৈরি করে দিচ্ছেন। আমরা 15-16 বছর যেটা খেয়াল করেছি, আপনাকে আমার পছন্দ হয় না, অতএব আপনি একটা শিবির, আপনারা শিবির প্রমাণ করে দেওয়ার যথেষ্ট উপাদান আছে। এই শিবিরেও যদি আপনি না দমেন, জঙ্গি বানিয়ে দিব আপনাকে। এখন শুরু হয়েছে যে ফ্যাসিস্ট অথবা ফ্যাসিস্টের দোসর অথবা ফ্যাসিস্টের সহচর একই, কিন্তু মাত্রাগতভাবে বা স্বভাব বৈশিষ্ট্যগতভাবে একই। তো এগুলো করলে কি হয়, এটা তো 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। যদি ভুলে গিয়ে থাকে কেউ ব্যথা বেদনা যে অমাবস্যা পূর্ণিমায় এখন আর আগের মতো ব্যথাটা ওঠে না, তাহলে নেপালের দিকে একটু তাকান না, কি হয় ওখানে। একই অবস্থা, এক কাপড়ে পালানো লাগে, আপনাকে ধন্যবাদ, অথবা খালি বিলি পড়ে থাকতে হয়। তো এই জায়গাটা তারা নিজেরা নিজেরা যত উপলব্ধি করবেন, দেশের জন্য সেটা মঙ্গল হবে, তাদের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। নইলে ভাইরাসের মতো এটা কিন্তু ছড়াচ্ছে, অলিগলিতেও ছড়াচ্ছে এখন। একসময় যুবলীগ, ছাত্রলীগ, ঠেলা লীগ, বৈঠা লীগ, নানান লীগ ছিল। ওই লীগরা যা করতো, হয়তোবা এখন লীগ নাই, অন্য নামে কায়দা কানুন কিন্তু একই হচ্ছে, কাজ কারবার কিন্তু কাছাকাছি হচ্ছে। এটা আমাদেরকে খুব ভাবায় এবং বাজে বার্তা দিচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাচ্ছি। একটি অভিযোগের কথা আপনার সামনে তুলে ধরতে চাই। জামাত সহ অন্য দলগুলোর নেতারা মনে করছেন অন্তর্বর্তী সরকার বিএনপির দিকে হেলে গেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর থেকে সরকার বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়ে চলছে বলে তাদের অভিযোগ। আপনার কাছে জানতে চাচ্ছি এই অভিযোগ কতটা যুক্তিযুক্ত? অভিযোগটাকে আমি মিথ্যা বলবো না, অভিযোগটা সত্য। এই সরকার বিএনপির দিকে হেলে আছে,
এটা আপনি জামাত সহ আরো কয়েকটি দলের কথা বলেছেন, এই অভিযোগ খুবই সত্য। একই সঙ্গে অন্য দলগুলি যখন নাহিদ ইসলামের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকের পরে বলেছেন যে একটি দলের সঙ্গে পরামর্শ করে এই সরকার দেশ চালায়, সে অভিযোগকেও আমি স্বীকার করি, সেটাও সত্য। জামায়াতের আমিরের সঙ্গে যখন একান্তে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, তখন আবার বিএনপি বা অন্যান্য দল বলেছে এই সরকারটাই চালায় জামাত, সেটার সঙ্গে আমি একমত। কারণ এই সরকারটা গঠন হয়েছে এই রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দরা একসঙ্গে বসে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়ে গঠন করেছে। এই রাজনৈতিক নেতৃবৃন্দ এই সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এই সরকারের প্রকাশ্যে অপ্রকাশ্যে নিয়মিত বেসিস নানান ধরনের বৈঠক হয়, যোগাযোগ হয়, ফোনে আলাপ হয়, এসবের ভিত্তিতে দেশটা চলছে। এতে কোনো মানে লুকোচাপার কিছু নেই। কিন্তু যখন আপনি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন ভিজিটের সময় সেই জায়গায় বিএনপির মতো দলের অ্যাক্টিং চেয়ারম্যান থাকেন, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে হোটেলে আছেন সেই হোটেলে যদি উনি ইনভাইটেশনে না আসেন বা ওনাকে নিমন্ত্রণ জানানো না হয়, উনি না আসেন, বরঞ্চ এটা রাজনীতিতে একটা বাজে রকম বার্তা দিত। সেটা খুব সুখকর হতো কিনা আমাদের রাজনীতির জন্য সেটা জানি না। সুতরাং রাজনীতিতে দেখেন খুব ইন্টারেস্টিং, প্রত্যেকের আপনি 5 আগস্টের পূর্বে রাজনৈতিক দলগুলির মধ্যেকার, আমাদের এখানে যারা এক্সিস্ট করে পলিটিক্যাল পার্টি, এই দলগুলির মধ্যেকার যেই সৌহার্দ্য বা যেই সম্পর্ক আমরা যেভাবে দেখেছি, আমরা যদি 5 আগস্টের পরে এসে মনে করি যে একই সৌহার্দ্য এবং ঘনিষ্ঠতা নিয়ে একই নৈকট্যে তারা বসবাস করবে, অবস্থান করবে, তাহলে এটা আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটির ঘাটতি বলে আমি মনে করি। কারণ জামাতের এবং বিএনপির রাজনৈতিক মতাদর্শ তো এক নয়, তাদের সুর ভিন্ন, তাদের বয়ান ভিন্ন, সেটা নিয়ে এসে মাঠে আসবে। অপর পলিটিক্যাল পার্টিগুলি চিন্তা করবে কি বক্তব্যের মধ্য দিয়ে আমি বিএনপিকে একটু ঘায়েল করব, জামাতকে একটু ঘায়েল করব, আমি আমার নির্বাচনী এলাকায় মানুষদেরকে একটু কনভিন্স করব। দ্যাট ইজ পলিটিক্স, এটা হবে। সুতরাং ওই পলিটিক্যাল অ্যাচিভমেন্টের জায়গা থেকে যখন জামাত বলবে, খুব স্বাভাবিক কারণে জামাত বলবে যে এই সরকার বিএনপিকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। বিএনপি বলার সময় একই কথা বলে, সচিবালয় চালায় জামাত, ইউনিভার্সিটি চালায় জামাত, সব কিছু বলে। এটাকে আমরা খারাপভাবে দেখি না, আমরা প্রত্যেকেরটা নেই এবং আমরা দেখি সত্যিকার অর্থেই সবগুলি পলিটিক্যাল পার্টির মতামতকে ধারণ করেই এই সরকার চলে, সেখানে কোনো আপত্তি নেই। আমরা সবারটা নিয়েই চলি, কিন্তু সবাই যখন যার যার জায়গা থেকে বলে, সে কিন্তু তারটা বলে না আরেকজনেরটা বলে, এটা হচ্ছে তার বাস্তবতা, তার পলিটিক্স সেই জায়গাতে। সুতরাং এই সরকার কোনো দিকে ঠিক হেলে পড়েছে কিনা, বা কোনো দিকে যেদিকে আপনি বলছেন হেলে পড়েছে তার উল্টো দিকে আপনার দিকে হেলে পড়েছে কিনা, এটা ওই পাশে যে আছে উনি আবার টের পান। উনি মনে করেন সরকার চালাচ্ছেই জামাত। এটা আমাদের জন্য খুব অস্বস্তিকর কোনো অভিযোগ নয়, এটা নিয়ে আমরা খুব চিন্তিত নয়। এই অভিযোগটাকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি। এই অভিযোগের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা চাই যে এই সরকার সবগুলি পলিটিক্যাল পার্টির প্রতি হেলে থাকুক, যেন অরাজনৈতিক কেউ এখানে সুবিধা নিতে না পারে। এই সরকার একটি নির্দলীয় সরকার। নির্দলীয় সরকারের অন্যতম কাজ হচ্ছে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যদি নিশ্চিত করতে চান আপনি, এই নির্দলীয় সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে। ফায়েজ আহমেদ, আমাদের সময় একদম কম, আমরা একটা ছোট্ট প্রশ্ন উত্তর জেনে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব। সেটা হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন সময় এনসিপি থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন বা হচ্ছে জামায়াতের পিআর পদ্ধতি, এই বিষয়গুলো সামনে রেখে অনেকবার বলা হয়েছে এই দাবি পূরণ না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। রাজনৈতিক সব দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না হয়, সেক্ষেত্রে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আপনি মনে করছেন বা আমরা আশা করতে পারি? না, ঠিক দেখুন, এইভাবে আপনি যেভাবে বলছেন, এইভাবে মোটা দাগে দলগুলির শীর্ষস্থান থেকে এখন পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো অপিনিয়ন আসেনি। বিচ্ছিন্ন কোনো মন্তব্য এসে থাকতে পারে। সবগুলি রাজনৈতিক দল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আন্তরিক। এই নির্বাচনে অংশগ্রহণ করা সেটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে জুলাই সনদে কি কি জিনিস তাদের চাওয়া পাওয়া, সেটা নিয়ে নানান দাবি, সেটা নানান প্রেশারের, তারা তো নির্বাচনের আগে এই বিষয়গুলো চাচ্ছে। সেগুলি নিয়ে ওইটা নিয়ে কোনো বড় ধরনের কোনো অসুবিধা আমরা দেখি না। আমরা মনে করি দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, নিজ নিজ দলের রাজনীতির স্বার্থে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে, গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে সবাই নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হয়, সেই জায়গায় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ফায়েজ আহমদ, ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল, দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখাবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।